যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে কারণটা জানতে হবে। ষোলযাত্রার ছবি আছে না? ও আমাকে একটা ট্যাবলেট দিয়েছিল, বলছিল করা জিনিস। তাবিজ জানালে কিন্তু গলা কেটে ফেলবেন। আরেকটা সিম্বল যেটা, এটা ওদের কালচার সিম্বল সম্ভবত, আমি কোথায় যেন দেখেছি কিন্তু মনে করতে পারছি না। সেদিন যে মাস্ক একটা লোক আসছিল বাসার মধ্যে, কি করছে বাসার মধ্যে ঢুকে সে লোক? কেন যেন মনে হচ্ছে আপনার টেলিকাইনেসিস পাওয়ার আছে। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটার পর একটা মুখোশ পরিবর্তন করে, এভাবে পরিবর্তন করতে করতে একসময় নিজের আসল চেহারাটাই ভুলে যায়। ফ্রেমবন্দি করতে চাই আমরা এই মুহূর্তটিকে। অভিনয় করার অভিজ্ঞতা আসলে প্রতিটা কাজের মতোই, মানে প্রতিটা কাজে চেষ্টা করি সবসময় আমার 100% দেওয়ার জন্য। তো আমি তার আগে অভিনয় করার অভিজ্ঞতার চেয়ে আমি এই কাজটার সঙ্গে সংযুক্ত থাকতে পেরে কতটুকু থ্যাঙ্কফুল সেটা আসলে জানাতে চাই। বিকজ এটা একরকমভাবে যদিও আনপ্ল্যান্ড বাট স্টিল আমার ফার্স্ট ওটিটি রিলিজ, সো ইটস আ ভেরি বিগ থিং ফর মি অ্যান্ড আই এম ভেরি লাকি বিকজ এটা এত বড় একটা ওটিটি প্ল্যাটফর্ম, আইস্ক্রিনে যাচ্ছে, এত গুণী একজন ডিরেক্টর ভিকি সাহেদ এটা বানিয়েছেন এবং খুবই ট্যালেন্টেড অভিনেত্রী ফাসনিয়া ফারিন এটার সঙ্গে আছেন এবং মির্জাপুর ইসমাহানিকে অবশ্যই ধন্যবাদ এটা স্পন্সর করার জন্য। সো অল ইন অল আই এম ভেরি লাকি যে আমি এই সিরিজটায় আছি। আই থিঙ্ক আপনাদের পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমি অ্যান্সার করি, সেটা বরং আরো, বিকজ চক্র নিয়ে আসলে এত মজার মজার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার করা সম্ভব। আমি সেই রাউন্ডের জন্য আসলে ওয়েট করতেছি। নাই সরি, মানে একটা প্রোডাকশনের জন্য আমি এতটাও ডেডিকেটেড না যে আমি দাঁত ভেঙে ফেলবো, বাট ওটা সিজিআই এফেক্ট ছিল এবং ডেফিনেটলি গল্পের সাথে রিলেটিভিটি আছে। এখনই ট্রেলারে যা দেখেছেন এটা একটা রহস্য উদ্ঘাটন করার জন্যই বা রহস্যের একটা আভাস দেওয়া হয়েছে। ডেফিনেটলি সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে দাঁত ভাঙার সিকোয়েন্সটা কেন ছিল। মনে হয়েছে কিনা যে এই কাজটি আসলে করা উচিত হবে? কাজটি করা উচিত হবে না সেটা মনে হয়নি, বাট আমি অনেকবারই আসলে আমার কো আর্টিস্ট তৌসিফ ভাইয়ের সাথে আমার অনেকবারই কনভারসেশন হয়েছে এই কাজটা কি আমাদের করা ঠিক হচ্ছে কিনা, কারণ অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছি, আমি পার্সোনাল লাইফেও হয়েছি। ইনফ্যাক্ট পুরো শুটিং সবাই দেখা গেল ভিকি ভাইয়া এই শুটিং চলাচলে একবার পা ভেঙে ফেললো, একবার পড়ে গেল, একবার আমার এত শরীর খারাপ হয়ে গেল। আমার মনে আছে লঞ্চের একটা সিকোয়েন্সের আগে অলমোস্ট পাস আউট হওয়ার মতো অবস্থা, ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কি যেন একটা ছিল, আর আমরা যে হাউসটা শ্যুট করতাম ওখানে ঢোকার পরে না কেমন যেন একটা নেগেটিভ এনার্জি আমার ফিল হইতো পার্সোনালি, আমি জানি না কেন। আর আমি এই শুটিং চলাচলে আমি জানি না কেন আমার অনেক দুঃস্বপ্ন হতো, এটা একটা জিনিস হতো। প্লাস মানে শুটিং সংশ্লিষ্ট যারা ছিলেন তারা করে আসলে অনেকেই আমাদের ছেড়ে চলে যাচ্ছিলেন। ইনফ্যাক্ট আমি এটা ভাইয়াকেও বলি যে ভাই এটা কি আমাদের শুটিংয়ের কোনো এফেক্টে হচ্ছে কি না, আমার তো ভয় লাগছে। তো এই কথাবার্তাগুলো হয়েছে। রিয়েল লাইফে যেটা বললাম যে যখনই আমি কারো মৃত্যু সংবাদ পেতাম আমাদের টিমের সংশ্লিষ্ট, তখনই আমার হঠাৎ করে কেন যেন খুব ভয় লাগতো। আমার মনে হতো যে এটা কি শুটিংয়ের কোনো কিছুর কারণে হচ্ছে কি না। এটা অবভিয়াসলি আমার সুপারস্টিশন, ডেফিনেটলি দোজ হ্যাভ ইন্ডিভিজুয়াল রিজনস কেন কী হয়েছে, এবং অবশ্যই আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। এবং এটা আসলে বিশ্বাস করাটাও তো উচিত না, বাট মনে যেটা ভয় সেটা তো থাকে মাঝে মাঝে। আমার নিজেরও ভয় লাগতো, আল্লাহ হুট করে আবার আমার কী হয়ে যায়, এটা একটা ভয় ছিল। তৌসিফ ভাই এবং আগেও কাজ করা হচ্ছে, তৌসিফ ভাই এবারে প্রথম কোনো ব্যাপার করেছে না না, সে হচ্ছে আসলে এটা টিভি সিরিজ হিসেবে আমরা শুরু করেছিলাম। এটা আসলে প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল এই কাজটা চ্যানেল আই টিভিতে অন এয়ার যাবে 2021 সালের কথা বলছি। বাট তখন আইসক্রিমও ছিল না অ্যাকচুয়ালি। সো এই কারণে আমাদের খুব এক্সাইটেড। আমি ইনফ্যাক্ট উনি আমাকে প্যাম্পার করতো যে তোমার ফার্স্ট টিভি সিরিজ, এটা ছিল ওই রকম। বাট এখন আসলে পালাক্রমে ঘটনাটা উল্টে গেছে। এখন সেটা হচ্ছে ভাইয়ার প্রথম ওটিটি সিরিজ, এবং আমি জানি এটা খুব বেশি প্ল্যান্ড না, বাট আশা করবো অডিয়েন্স যারা আছে তৌসিফ ভাইয়ার বা আমাদের কাজ যারা পছন্দ করেন অবশ্যই তৌসিফ ভাইয়ার জন্য হলেও এই সিরিজটা আইস্ক্রিনে দেখবে। বিকজ এই সাপোর্টটা হয়তো ভাইয়াকে সামনে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাকেও সাহায্য করবে, সবাইকে সাহায্য করবে। শুটিং এক্সপিরিয়েন্সের কথা যেটা রেখে গিয়েছিলাম তখন আসলে চক্র
শুটিং এক্সপিরিয়েন্স মানে শুরু করার পর থেকে কেমন যেন একটা মানে এই যে শেয়ার্ড হ্যালুসিনেশন এগুলো বললাম, এগুলো স্টাডি করতে করতে নিজের মধ্যেও কেমন একটা ভয় ঢুকে গেছিল যে এগুলো তো আসলে বাস্তবে ঘটেছে। অ্যান্ড সামহাউ ভিকি ভাই যখন অ্যানাউন্স করলো যে এটা বানাচ্ছেন আমাদেরকে নিয়ে 2021 সালে, সো এরপর থেকে কিছু উল্টাপাল্টা মেসেজ আসা শুরু করেছে আমাদের কাছে যে এই কাজ আপনাদের করা উচিত না বা এরকম, বিকজ আদম পরিবার এই যে ব্যাপারটা যেটা আপনি বললেন যেটা কি রিয়েল নাকি ফেক, এসব বিষয় নিয়ে অনেক রকম মানুষের অনেক রকম ধারণা আছে যেটা হয়তো অনেকে চায় না যে আমরা স্ক্রিনে নিয়ে আসি। শুধু সেটা না, আরও কিছু ফ্রিক অ্যাক্সিডেন্ট ঘটেছিল, যেরকম চক্র শুটিং শুরু করার পর থেকে এই পর্যন্ত আমাদের টিমের 4 জন মেম্বার ইজ নো মোর উইথ আস, যেটা অলরেডি ভিকি ভাই মেনশন করেছে। এবং এই ব্যাপারটা খুব এটা নর্মাল না, যেটা প্রোডাকশনের থাকেই 30-40 জন, ওর মধ্যে থেকে 4 জন একদমই আমাদের মাঝে আর নেই, ওনারা বেঁচে নেই। সো অনেক কিছু অ্যাবনর্মাল ঘটেছে আসলে এই বিষয়টার মধ্যে। সো এই জন্যই ব্যাপারগুলো বলছি যে ভিকি ভাই তো সবসময় ভালো কাজ করেন, থ্রিলার মিস্ট্রি সব কিছু থাকে, এই কাজটার মধ্যে না অনেক কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে মিস্টিরিয়াস থ্রিলার হরর যেটাই বলেন। আর 20 পর্ব আসলে যেরকম পুনর্জন্ম কথা বলছিলাম আমরা, এটা একটা সিঙ্গেল ড্রামা। 20 পর্বে এক্সাইটমেন্ট ধরে রাখা বা থ্রিল ধরে রাখা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং, ইজ আ ভেরি টাফ জব ফর দ্য টিম, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট। আমরা আশা করি আপনাদের ওটা ভালো লাগবে। আসলে এটার কাজটা আমরা শুরু করেছিলাম 2021 সালে, তো ইটস আ লং জার্নি। মানে শুটিং করতে করতে একসময় মনে হচ্ছিল হয়তো শুটিং এটা শেষই হবে না, যেটা ভিকি ভাই বললেন। আমাদের এত প্রবলেম আমি আমার ক্যারিয়ারে কোনো কাজ করতে গিয়ে ফেস করিনি, যে পরিমাণ মানে বাধা বা বিপত্তি বা দুর্ঘটনা বলি, যেটা এই কাজটা করতে গিয়ে আমাদের হয়েছে। বাট সামহাও মনে হয় যে সব বাধা বিপত্তি অতিক্রম করে হলেও একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে। এটা যেমন আমরা যখন শুটিং শুরু করেছিলাম আমাদের প্ল্যান ছিল যে এটা চ্যানেল আই টিভিতে যাবে, এটা আমার ফার্স্ট সিরিয়াল হওয়ার কথা ছিল টিভির জন্য। আমি কখনো সিরিয়াল অভিনয় করিনি এর আগে, তো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে এটা খুব ডিফারেন্ট মানে সিরিয়াল পার্সপেক্টিভ থেকে, বিকজ এরকম কাহিনী নির্ভর শুধুমাত্র মানে গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যে সিরিজটা নির্মাণ করা হয়েছে সেই ধরনের সিরিজ খুব একটা হয়নি বাংলাদেশে। তো সেই জায়গা থেকে যখন এটা আবার আই স্ক্রিনে যাচ্ছে, এটা আমাদের জন্য আরও ভালো খবর, বিকজ আমার মনে হয় যে এখন একটা ওটিটিতে যে ধরনের গল্পে মানুষ ইউজ টু হয়ে গেছে, যে ধরনের থ্রিলার গল্প পছন্দ, সেটা এ ধরনেরই একটা কাজ, সেই সাথে অনেক রহস্যর জট আছে, অনেক ধরনের থিওরি এবং বাস্তবতার সংমিশ্রণে আসলে এই সিরিজটা করা। তো আশা করছি যারাই দেখবেন তাদের ভালো লাগবে। ধন্যবাদ। উনি ব্রিফ করছিল যে ক্যারেক্টারটা আসলে একজন সাইকোলজির প্রফেসর। তো বরাবরই আমরা জানি মিশরি আলী প্রফেসর, মিশরি আলী আমাদের সবার পছন্দের একজন ফিকশনাল ক্যারেক্টার। সো ওনাকে অনেকভাবে অনেক আর্টিস্ট অনেকভাবে পোর্ট্রে করেছে, কিন্তু যদিও ডিরেক্টলি না, ক্যারেক্টারটার নাম হচ্ছে হুমায়ুন। অ্যান্ড সে আসলে সব সাইকোলজিক্যাল বিষয় নিয়ে স্টাডি করার তার একটা পার্সোনাল রিজন আছে। অ্যান্ড সেই পার্সোনাল রিজনটা আসলে এখন আমি বলতে পারছি না, যেহেতু অনেক মিস্ট্রি আনসলভ করতে হবে আপনাদেরকে। পর্বগুলো দেখতে দেখতে আসলে একটার পর একটা মিস্ট্রি খুলে যাবে, অ্যান্ড তখন জানতে পারবেন। সো এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার অনেক স্টাডি করতে হয়েছে, যে এই যে 1969-এ জোনস্টাউন, হ্যাঁ 79। তো হ্যাঁ, আমি খুব বাজে স্টুডেন্ট, আমি তখন অনেক পড়ালেখা করেছিলাম, এখন সব ভুলে গেছি, বিকজ উই আর টকিং অ্যাবাউট October 2021, দিস ইজ October 2024। তো এক্স্যাক্টলি 3 ইয়ার্স আগে এই প্রজেক্টটা আমরা প্ল্যান করি, শুরু করি। একরকমভাবে পারি যেটা বলবো, প্ল্যান ছিল টিভি সিরিজ হিসেবে, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে। একরকমভাবে এটা এখন ওয়েব সিরিজ হিসেবে যাচ্ছে। অভিনয় করার সময় তো আসলে টিভির জন্য অভিনয় করছি না, ফিল্মের জন্য না ওয়েব সিরিজের জন্য করছি, এইভাবে তো আলাদা বেছে কখনো অভিনয় করি না। অভিনয় করার সময় মন থেকে অভিনয় করি, নিজের সেরা করার চেষ্টা করি। তো তসলিম মাহবুব যতটুকু সেরা করতে পারতো ততটুকুই সেরা করেছে আপনাদের জন্য, এবং আশা করি দেখবেন। আর সিন্স এত বড় নির্মাতা বানিয়েছে এবং সঙ্গে এত সুন্দর আর্টিস্ট আছেন এবং আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, প্লাস গল্পটার মধ্যে এত মিস্ট্রি আছে আর এত কিছু জড়িয়ে আছে, সবার দেখে ভালো লাগবে। আই ক্যান গ্যারান্টি ইউ দিস।
আপনার কাছে পছন্দ করে এবং কোনো স্বপ্ন এরকম কোনো স্বপ্ন আছে দেখার পরে মাথা ঘুমায় নেই এই স্বপ্ন নিয়ে বিক্রি হয় এটা সিরিজ বা সিনেমা বানাবে সেটা হলে এখন যদি বলে দিই তাহলে তো ওই থ্রিলটা থাকবে না। যদি সেটা হয় যখন নেক্সট পার্ট বা সিরিজ হবে তখন বলবো। এটা শুনছিলাম কি উনি দুঃস্বপ্ন দেখছে, বাট আমার সাথে শেয়ার করেনি আর কি দুঃস্বপ্ন দেখছে শেয়ার করেনি। উনি মনে হয় বলছিল খারাপ স্বপ্ন বলতে হয় না, এটা আমাদের একটা মানে আমরা বলি এই খারাপ কোনো স্বপ্ন থেকে সেটা আসলে বলতে হয় না, তো ওই জায়গা থেকে উনি বলেন নাই। বাট ওই একটা ইফেক্ট করেছে আমাদের সবার উপরই, কারণ কনসেপ্টটাই তো আসলে যেটা আমি একটু আগেও বলছিলাম খুবই অদ্ভুত আর কি। এবং আমি আসলে চাইবো না আমার শত্রু আসলে এরকম কোনো একটা বিভ্রমে আটকে যাক যেখানে আসলে নিজের কোনো সেন্স থাকে না এবং আপনি আসলে একটা পুতুল হয়ে যাবেন, ঠিক আছে, যে আপনাকে মানে নিজের কোনো সেন্স নেই এবং আপনি আসলে কী বলবো সম্মোহনের স্টেজে চলে গিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করবো। তো আমরা অনেক ডিটেইলে আসলে ওটা দেখানোর চেষ্টা করেছি এখানে আসলে কী কী হইতে পারে। তো খুবই ইরেগুলার গল্প, হ্যাঁ, মানে এটা নিয়মিত আমরা দেখি না এটা কথা। তো ওই জায়গা থেকে আসলে আমি ওয়েট করছি অডিয়েন্স কীভাবে রিসিভ করে, এটা আমার আসলে একটু দেখার ইচ্ছা, যেহেতু এই টাইপের কন্টেন্ট আসলে বাংলাদেশে আমরা দেখি না। বাংলাদেশে যেই ধরনের চলে একটু কমেডি তারপরে একটু রোমান্টিক জিনিস এগুলো বেশি চলে আমাদের বাংলাদেশে, সেইখানে আপনি এসে টোটাল স্টাইলটা চেঞ্জ করবেন, নতুন একটা প্যাটার্ন সাইকোলজিক্যাল থ্রিলার বা টোটাল থ্রিলারের মধ্যে ঢুকে যান, এটিকে আপনার কাছে রিস্ক মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কীভাবে সচেতন করলেন আর আগামী প্ল্যানটা যদি না এটা তো স্টার্টিংয়ে তো অবশ্যই রিস্কি ছিল। স্টার্টিংয়ে তো মানে আমার গল্পগুলো ওইভাবে কেউ পছন্দ করতো না গল্পগুলো, মানে না সবাই পছন্দ করতো না। প্রডিউসারদের কথা বলছি, প্রডিউসার আসলে পছন্দ করতো বিকজ না। কাজ তো প্রডিউসারই দিবে। হ্যাঁ ট্রু। তো প্রডিউসার আসলে ওই যে রিস্কের কথা যেটা প্রশ্ন করা হচ্ছে কি রিস্ক ছিল, তো প্রডিউসাররা বলতো খুব সুন্দর কাজ আমি বানাতে চাই, কিন্তু আসলে আমার তো পয়সাটা ফেরত আসতে হবে, আমি তো লগ্নি করছি এখানে। আমার মনে হচ্ছে না এই গল্প বাংলাদেশের মানুষ এখন দেখার জন্য রেডি আছে, আমরা এটা 2 বছর পর বানাবো এরকম কিছু। তো শুরুর দিকে এই জিনিসটা ফেস করেছি আমি, বাট আমার যেটা সবসময় একটা মোটো আছে লাইফে, সেটা হচ্ছে আসলে আমি যেটা বিশ্বাস করি আমি ওটাই নির্মাণ করতে চাই। আমি কখনোই চাই না এখন কি ট্রেন্ড চলছে বা এখন আসলে কী টাইপের কন্টেন্ট বানালে ভিউ হচ্ছে ওইটা বিবেচনা করে আসলে কাজ করবো। দরকার হলে কাজ করবো না, কিন্তু নিজের মতো কাজ করবো, এরকম একটা জিদ ছিল নিজের সাথে। এটা তসিফ ভাইও জানে বা ফাইভিনও কিছুটা জানে। আমি কখনোই গল্পের সাথে কম্প্রোমাইজ করি না। গল্প যদি আমার মনে হয় এটা বানানো দরকার আমি বানাই, এটা একদম শুরু থেকে। তো ওই সময় আসলে চ্যানেল আইকে আমি এই জন্য স্পেশালি থ্যাঙ্কস দিতে চাইবো, কারণ আমার ওই চ্যালেঞ্জিং গল্পগুলো কিন্তু শুরুর দিকে চ্যানেল আই প্রডিউস করেছিল। আমি যদি একদম স্টার্টিংয়ের কথা বলি, বা পুনর্জন্মের মতো গল্প, যেটা আসলে গল্প শুনেই সবাই ভয় পেয়ে গেছিলো আমি এটা বানাইলে তো মানে যুদ্ধ লেগে যাবে দেশে, এটা কি মানুষ কি বলবে এই জিনিস নিয়ে। বাট সেটাও চ্যানেল আই আমাকে সাপোর্ট দিয়েছিল এবং সাহসটা দেখিয়ে তারা প্রডিউস করেছে। সো আমি চ্যানেল আইয়ের কাছে এই জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো। আর এখন তো আসলে অডিয়েন্স তৈরি হয়ে গিয়েছে, আসলে একজন নির্মাতার দায়িত্ব হচ্ছে অডিয়েন্স তৈরি করা, এটা আমি ফিল করি। কারণ মানুষ আসলে আপনি যা দিবেন মানুষ কিন্তু ওটাই দেখতে থাকবে, এবং এখন অনেক অপশন আছে মানুষের কাছে। আপনি যদি একই রকম কন্টেন্ট দেখাতে থাকেন সে অন্য কিছু দেখবে, মানে অপশনের অভাব নাই। একটা সময় তো ছিল শুধুমাত্র টেলিভিশন চ্যানেল ছিল, বা এক সময় শুধু বিটিভি ছিল, এরপর কি হলো আরও কিছু চ্যানেল আসলো। আর এখন তো টিভি কেউ দেখেই না, এখন সবাই আসলে ডিজিটালি আসলে কন্টেন্ট অ্যাকুমুলেট করে। তো ওই জায়গা থেকে অডিয়েন্স তৈরি করাটা খুব জরুরি। তো আমি সেই চেষ্টা করি এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা নির্মাতার আসলে সেই চেষ্টা করা উচিত। না, আদম ধর্ম বলে তো কিছু নাই, এটা নন এক্সিস্টেন্ট জিনিস। আদম পরিবার, যেটা ওকে এটা বলছিলাম আমি, কি পরিবার তাদেরকে বলা হয়, বাট ওরকম কোনো আদম ধর্ম নামে কোনো কিছু এক্সিস্ট করে না। এটা একটা আই থিঙ্ক এটা একটা কাল্পনিক জিনিস। বাট ওই পরিবারের কিছু উইয়ার্ড অ্যাক্টিভিটিস ছিল, ওইটা আমরা সিরিজে আমাদের মতো করে দেখানোর চেষ্টা করেছি। কিন্তু আমি বারবারই বলেছি এটা কিন্তু ওই পরিবারের গল্প না, ওই পরিবারের গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা কাল্পনিক গল্প তৈরি করেছি, উইচ ইজ কোয়াইট সিমিলার টু দ্যাট স্টোরি। আর
গল্পের প্রয়োজনে আমরা একটা লিঙ্ক আপ দেখিয়েছি ওইখানে, হ্যাঁ, হ্যাঁ। একটা লিঙ্ক আপ দেখিয়েছি, বাট ওটাও কাল্পনিক, দ্যাট ইজ অলসো নট রিয়েল। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ ফিকশন উইচ ইজ ইন্সপায়ার্ড ফ্রম ফ্যাক্টস। যে আজুদের সাথে পুনর্জন্মের একটা কনফ্লিক্ট পাচ্ছি আমরা, এটা অডিয়েন্সের প্রশ্ন, এই বিষয়ে একটু আলোচনা করবেন। আর আপনার যে অ্যাসিস্ট্যান্ট সুসাইড করছেন ওনার বিষয়ে একটু আমরা জানতে চাই, ওনার গ্যাপটা কীভাবে ফিল করছেন, ওনার অপূর্ণতা আপনাকে কীভাবে হাজত তো সবাই জানে এটা প্রিকুয়াল, আমাদের পুনর্জন্মের প্রিকুয়াল। রাফসানকে বাবার একটা গল্প দেখেছি আমরা। সো বেসিক্যালি আমি এটা বলেছি আগেও কি যেটা স্পিন অফ আসবে, এটা একটা ওয়েব সিরিজ হবে রাফসান হক। আমি বলছি আমি রাফসান হক যে স্পিন অফ সিরিজটা হবে, তো ওইটা তো আসলে একটা ওয়েব সিরিজ হবে, আমরা জানি এটা অ্যানাউন্সমেন্টও হয়েছে। সো বেসিক্যালি ওইটার জন্যই আমরা আসলে সব কিছু তৈরি করছি, বিকজ ওইখানে আসলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছুই থাকবে রাফসান হক রিলেটেড। তো সেই জন্যই আমরা হাজরটা নির্মাণ করেছিলাম ও বাবার ব্যাক স্টোরি দেখতে, যেখানে আমরা জানি তসিফ ভাই অভিনয় করেছিলেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা, ওটা আসলে খুবই সেন্সিটিভ প্রশ্ন। আমি নর্মালি এই বিষয়টা নিয়ে কথা বলি না, বিকজ কথা বললে আসলে দেখা যায় ঠিকভাবে হয়তো বলতে পারি না, বিকজ রুহান আসলে আমার অনেক ক্লোজ, শুধু আমার না, এখানে তসিফ ভাই, ফারিন এবং সব আর্টিস্টদের, নিশো ভাই, মেহজাবিন, আপনি যে কাউকে জিজ্ঞেস করেন রুহানের ব্যাপারে সবাই আসলে ইমোশনাল হয়ে যাবে এবং ওকে নিয়ে খুব ভালো কথা বলবে, বিকজ ও আসলে এতটাই মানুষের সাথে মিশতে পারতো, এটা একটা অদ্ভুত গুণ ছিল। আমি নিজে খুব ইন্ট্রোভার্ট মানুষ, আমি একটু অনেক ক্যামেরা শাই বলতে পারবেন, আমি খুব বেশি আসলে ইভেন্টে যাই না বা ক্যামেরার সামনে আসি না। সো আমার হয়ে বেসিক্যালি ও আসলে এগুলো ফেস করতো সবসময়, এবং আমাকে থাকে না ব্যাক এন্ডে রেখে ও এই সব জিনিস ফেস করতো, এবং ও অভাব আসলে কখনোই পূরণ হবে না। জাহেদের চক্র আসছে 10 অক্টোবর শুধুমাত্র আইস্ক্রিমে।